নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন প্রবীর প্লাস। প্রবীর প্লাস ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে, বহু মানুষ সাবস্ক্রাইব করেছেন, বহু মানুষ দেখতে শুরু করেছেন। সকলকে ধন্যবাদ। দুদিনের মধ্যে এই সাফল্য এতটাও আমরা আশা করিনি, তবুও আপনারা যেভাবে সমর্থন দিচ্ছেন আমাদের দুশ্চিন্তা কেটে গিয়েছে। কারণ যদি কখনো এনকে ডিজিটালকে বন্ধ করে দেওয়া হয় তাহলেও কিন্তু প্রবীর প্লাস যে চলবে এটা আপনারাই প্রমাণ করে দিয়েছেন। প্রথমে কুর্নিশটা আপনাদের জানাই, এবার আপনাদেরকে বলি যে যত দোষ দিলীপ ঘোষ, এখন বিজেপির খুচরো নেতারা পর্যন্ত দিলীপ ঘোষ সম্বন্ধে বিষোদাগার করছেন। নাজিয়া ইলাহি খান, যিনি নকল অ্যাডভোকেট বলে তার নামে অভিযোগ উঠেছিল, টাকা পয়সার নয়ছয়ের অভিযোগ উঠেছিল, তিনি দিলীপ ঘোষের সমালোচনা করছেন। রাকেশ সিং। কে রাকেশ সিং? এই রাকেশ সিং বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গ্রেফতার হয়েছিল। রাকেশ সিং, অর্জুন সিং, যে একবার তৃণমূল, তারপর বিজেপি, ফের তৃণমূল, ফের বিজেপি, এরা হচ্ছেন সমালোচক। সরাসরি সমালোচনা করছেন না শুভেন্দু অধিকারী, সমালোচনা করছেন কে? করছেন সৌমিত্র খান। কে সৌমিত্র খান? বিজেপির এমপি। প্রথমে করতেন কংগ্রেস, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, এবং তার সম্বন্ধে তার প্রাক্তন স্ত্রী অভিযোগ করছেন তিনি নাকি মদ্যপ অবস্থায় থাকেন, তিনি নাকি ধর্ষণের কেসে আসামি, 2019 থেকে তার কেস চলছে। এইরকম মানুষেরা দিলীপ ঘোষকে অসম্মান করছেন, অপমান করছেন, অর্থাৎ ঝোঁক বুঝে কোপ মারার চেষ্টা করছেন। এখন ঘটনাটা হয়েছে যে দিলীপ ঘোষ পশ্চিমবাংলায় যতটুকু বিজেপি আজকে ফুলে ফেপে উঠেছে তার 95% ক্রেডিট দিলীপ ঘোষের যায়। বিজেপি 4-5% ভোট পেত, কোথাও 3% ভোট পেত, সেখান থেকে বিজেপি ভোট শতাংশ বাড়িয়েছে দিলীপ ঘোষের নেতৃত্বে। এবার এখানকার নেতারা যেটা বলছেন, মানে এই খুচরো নেতারা যেটা বলছেন যে দিলীপ ঘোষকে তো কেন্দ্রীয় নেতৃত্ব নেতা বানিয়েছে, তাই দিলীপ ঘোষ এটা করতে পেরেছেন। আসলে তো বিজেপির সব পরিস্থিতি তৈরি ছিল, মোদী হাওয়া ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। তাই দিলীপ ঘোষ তিনি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দায়িত্ব দিয়েছিল বলে তাই তিনি নেতা হয়েছেন। দিলীপ ঘোষ একাধিক ইন্টারভিউতে বললেন যে তিনি রাজনীতির ময়দানে আসতে চাননি, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রচারক ছিলেন এবং সেই হিসাবেই কাটাতে চেয়েছিলেন। তাকে জোর করে বিজেপিতে পাঠানো হয়েছে রাজনীতি করার জন্য। যেদিন থেকে তিনি বিজেপির সংসদীয় রাজনীতিতে ঢুকেছেন সেদিন থেকে তিনি আরএসএস এর সাথে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়েছে। কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা নিয়ম আছে যে তারা কোনো টাকা পয়সা, ভাতা ইত্যাদি ইত্যাদি নিতে পারে না, কিন্তু এমএলএ এমপি হলে সেটা তো নিতেই হয়। তাই দিলীপ ঘোষকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্ক ত্যাগ করতে হয়েছে। দিলীপ ঘোষ এমন একজন বর্ণময় চরিত্র, ভারতীয় রাজনীতিতে এরকম বহু বর্ণময় চরিত্র আমরা দেখেছি। আমরা পশ্চিমবাংলায় দেখেছি বর্ণময় চরিত্র সুভাষ চক্রবর্তী, আমরা দেখেছি গৌতম দেবের, আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের, এখন আমরা দেখেছি দিলীপ ঘোষের। সোজা সাপটা, একেবারে রাগ ঠাপহীন ভাবে কথা বলতে ভালোবাসেন। আপনারা অনেকেই বলবেন যে দিলীপ ঘোষ আপনার পরিচিত, দিলীপ ঘোষের সাথে আপনার সম্পর্ক ভালো তাই এই কথা বলছেন। আসলে না, দিলীপ ঘোষ মানুষটাই বড্ড বেশি সোজা সাপটা, এবং তার খেসারত তাকে বিভিন্ন সময় দিতেও হয়েছে। দিলীপ ঘোষ জানতেন যে বর্ধমান দুর্গাপুর আসনে গেলে তিনি হারবেন, এটা তিনি কেন বিজেপির তামাম নেতারা জানতেন। তারপরও দলের আদেশকে মান্যতা দিয়ে তিনি তার নিজের জেতা আসন ছেড়ে দিয়ে চলে গেলেন বর্ধমান দুর্গাপুরে লড়তে। কার কলকাঠিতে সব হয়েছিল না হয়েছিল এগুলো সবাই জানে, এটা ওপেন সিক্রেট, এটা নিয়ে আর বলবার কিছু নেই। কিন্তু দিলীপ ঘোষ রাগটা ভুলেনি, তিনি কিন্তু মধুর প্রতিশোধ নিলেন। এদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে দিলীপ ঘোষের এই জগন্নাথ মন্দিরে যাওয়াটাকে তারা এন্ডোর্স করেন না, অর্থাৎ তারা মান্যতা দেন না। এই কথাটা দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যাবার আগে সুকান্ত মজুমদার কি কখনো একবারের জন্য উচ্চারণ করেছেন যে না, জগন্নাথ মন্দিরে বিজেপির কেউ যেতে পারবে না? তাহলে প্রকাশ্যে বলুক যে বিজেপি কোনো মন্দিরে যেতে পারবে না, বা জগন্নাথ মন্দিরে যেতে পারবে না, বা যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, ধরুন তারকেশ্বর, ধরুন তারাপীঠ,
ধরে নিন দক্ষিণেশ্বর বা কালীঘাট, সব জায়গাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্পর্শ আছে। তাহলে সেখানে এইসব বিজেপি নেতারা যাবেন না? তাহলে কিসের হিন্দুত্ব? মন্দিরে যাওয়াতে যদি বিধিনিষেধ আরোপ করে তাহলে কিসের হিন্দুত্ব? এইসব মেকি হিন্দুত্ব নিয়ে গতকাল রাত্রে অরূপ সেনগুপ্ত আপনাদেরকে পরিষ্কার করে বলে দিয়েছেন। আসলে বিজেপি হিন্দুত্বকে ব্যবহার করে ভোটের জন্য। তারা মনে প্রাণে হিন্দু নয়, এটা আমরা বারবার বলেছি। আসলে তারা হিন্দু বিরোধী। যদি হিন্দুদের পক্ষেই তারা থাকবেন তাহলে পেহেলগাঁওতে 26 জন হিন্দু মারা যায় কি করে? হিন্দুদের পক্ষে তারা নন, তারা ভোটের পক্ষে। বিহারে ভোট আসছে, এবার একটা দেশভক্তি জাগাতে হবে, তাই হিন্দুত্ব করে এত বেশি চেঁচামেচি হচ্ছে। আসছি পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায় যারা এই এত হিন্দুত্ব নিয়ে চেঁচামেচি করেন তাদের কারোর বিরুদ্ধে গোমাংস খাওয়ার অভিযোগ আছে। তারা কখনো বিজেপি নেতাদের গাড়ি ভেঙেছেন, একদম নাম করে বলছেন। শুভেন্দু অধিকারী, সৌমিত্র খানেরা, অর্জুন সিং এরা দিলীপ ঘোষের গাড়ি ভেঙেছেন, তাকে বাধা দিয়েছেন। আমাদের মনে আছে সেই দৃশ্যের কথা, যেখানে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির এখন রাজ্যসভার সাংসদ, তিনি অর্জুন সিং এর এলাকায় ব্যারাকপুরে গিয়েছিলেন হিন্দুদের রক্ষা করতে। সেখানে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল অর্জুন সিং এর দ্বারা। শুধু তাই না, তাকে তাড়াও করা হয়েছিল। শ্রমিকবাবু সামলাতে পারছিলেন না। সেই অর্জুন সিং এর কাছ থেকে দিলীপবাবু হিন্দুত্বের পাঠ নেবেন, এটা আশা করা যায় না। তবে এর সাথে সাথে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের কিন্তু মুখোশটা খুলে গেছে। কারণ তারা প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিল, তারা দিলীপ ঘোষের পক্ষ নেবে না অন্য পক্ষ নেবে, শুভেন্দুদের পক্ষ নেবে, এই নিয়ে তারা দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু যেই মুহূর্ত থেকে বললেন সুকান্ত মজুমদার দল এটা এন্ডোর্স করে না, সেই মুহূর্ত থেকে তারা হয়ে গেলেন সুকান্ত লবি বা শুভেন্দু লবি। কিন্তু সুকান্ত মজুমদারও RSS করালো, তিনিও সঙ্গের ব্যাপারটা ভালো বোঝেন। সঙ্গ কখনো মন্দিরে যেতে বারণ করে না। হিন্দুত্ব যারা প্রকৃত হিন্দু তারা কখনো মন্দিরে যেতে চিন্তা করে না এই মন্দিরটা স্থাপনা কে করেছে। এরকম বহু মন্দির আছে দেশে যেখানে যে মন্দিরগুলো মুসলিম শাসক দ্বারা স্থাপিত হয়েছে, আছে এখন, সব গুড়িয়ে দেওয়া যায়নি। কিন্তু সেই মন্দিরেও তো হিন্দুদের পুজো হয়। আসলে এই হিন্দু মুসলিম করে যে ডিভিডেন্ডটা বিজেপি পশ্চিমবাংলায় পেতে চাইছিল, যে 39% ভোট পেয়েছিল, তারা চেয়েছিল যে আর 5% হিন্দু ভোট কোন রকমে যদি তাদের কাছে চলে আসে তাহলে তারা সরকার গড়ে ফেলবে। কিন্তু বাস্তবত দেখা গেল এই জগন্নাথ মন্দির করে বিজেপির পালের হাওয়া এক নিমেষে কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই ঘুম উড়ে গিয়েছে বিজেপি নেতাদের। শুভেন্দু সরাসরি কিছু বলছেন না, কিন্তু তার যারা অনুগামী বলে পরিচিত তারা সরব হচ্ছেন। অর্জুন সিং সরব হচ্ছেন। এই অর্জুন সিং তার নামে হাজারো কেচ্ছা। দিলীপ ঘোষকে তিনি সমালোচনা করছেন। দিলীপ ঘোষের নামে কখনো তো কোনো কেচ্ছার কথা ওঠেনি। তিনি একটু বেশি বয়সে বিয়ে করেছেন, এতে গাত্রদাহ হওয়ার কি আছে? একজন মানুষ ব্যক্তিগত জীবনে কখন বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, এটাও কি দল অনুমোদন দিয়ে দেবে? দল এটার কথা বলে দেবে? এইরকম একটা বালখিল্য আচরণ করতে গিয়ে এবং উগ্র হিন্দুত্ব স্থাপন করতে গিয়ে বিজেপি আসলে শিক্ষিত হিন্দুদের ভোটটা হারিয়ে ফেলেছে। এই 39% ভোট কিন্তু এবার কমতে শুরু করেছে। আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, একেবারে দায়িত্ব নিয়ে বলছি। আপনারা জানেন এলকে ডিজিটালের পক্ষ থেকে আমরা সব সময় সারা বছর একটা সমীক্ষার মধ্যে থাকি। আমাদের সমীক্ষা চলছে নির্বাচনকে মাথায় রেখে। আমরা বহু মানুষের সাথে কথা বলছি। বহু মানুষ বলছেন যে বিজেপির এই উগ্র হিন্দুত্ব বাংলায় চলবে না। তারা বলেন যে আমরা হিন্দুত্ববাদে বিশ্বাসী এবং হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা চাই যে এ রাষ্ট্রটা হিন্দু রাষ্ট্র হোক। কিন্তু তারা কখনোই এটা বলছেন না যে তারা মুসলমান নিকেশ করে বা মুসলিমদেরকে আঘাত করে হিন্দুত্বকে প্রতিষ্ঠা করতে। হিন্দুত্ব সেটা বলে না। শ্রী চৈতন্যের হিন্দুত্ব ভ্রাতৃত্বের কথা বলে, স্বামীজির হিন্দুত্ব ভ্রাতৃত্বের কথা বলে। শিক্ষিত মানুষেরা শ্রী চৈতন্য স্বামীজির হিন্দুত্বে বিশ্বাস করে, হিন্দুরা। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়, এই সৌমিত্র খানেরা বা অর্জুন সিং এরা, আমি জানি না অর্জুন সিং কখনো শ্রী চৈতন্য দেবের নামটাও শুনেছেন কিনা,
স্বামী বিবেকানন্দের আসল নামটা কি সেটা তিনি বলতে পারবেন কিনা। তো এই যাই হোক, এসব তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কিন্তু এই যে র হিন্দুত্ব একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এটা বুমেরাং হতে চলেছে। 39% ভোট তারা পেয়েছিলেন। আমরা যা হিসেব করে দেখছি তাদের 2% ভোট বিজেপির কমতে চলেছে। হ্যাঁ, 37% ভোট এখন পর্যন্ত যা সমীক্ষা করে আমরা পেয়েছি, বিজেপি 37% ভোটে নেমে যেতে চলেছে। জানি না যত সময় গড়াবে আরো রাজনীতির পট পরিবর্তন হবে, তাতে কি হবে না হবে এক্ষুনি বলা সম্ভব না, কিন্তু যেটা বলা যায় সেটা হচ্ছে দিলীপ ঘোষ বা জগন্নাথ মন্দির এপিসোড নিয়ে একদম সব দিক থেকে কোণঠাসা হয়ে গিয়েছে বিজেপির ভেতরে। বিজেপি একটা রেজিমেন্টের দল, তারা অনেক শৃঙ্খলাবদ্ধ দল বলে পরিচিত সারা ভারতবর্ষে। সেই শৃঙ্খলাটা বেআপ্ত হয়ে গিয়েছে, একেবারে নগ্ন চেহারাটা বেরিয়ে পড়েছে। এই একে অনেক দিকে কাদা ছোড়াছুড়ি করছেন। এই কাদা ছোড়াছুড়ির ফলে নিচু তলার কর্মীদের মধ্যে নেতাদের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে। ফলে এর ফায়দাটা নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা চুপ করে বসে মজা দেখছে। দেখারই কথা, যখন বিরোধী দল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবে তখন শাসক দল তো তার মজা নেবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, যে দিলীপ ঘোষ এমন কি অপরাধ করে ফেললেন যার জন্য তাকে এই ধরনের খুব কথা শুনতে হচ্ছে। তার একমাত্র অপরাধ কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়া নয়, তার আরেকটা অপরাধ হচ্ছে তিনি বিয়ে করেছেন এবং তিনি সতীর্থ যারা তার সহকর্মী তাদের কাউকে ডাকেন। এইখান থেকে রাখ এরকম হয়, ধরুন আমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, আমি কাউকে ডাকলাম না, তাহলে আরেকজনের গোসা হওয়া স্বাভাবিক। মানে আমার ক্লোজ হওয়া গেল না তাই হয়তো গোসা, সেসব কথা আমি যাব না। কারণ দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করার উদ্দেশ্য একেবারেই আমার নেই। কারোরই ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া আমি অন্তত করি না, তাই কাটাছেড়া করবো না। কিন্তু দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে যে কাদা ছোড়াছড়ি শুরু করেছেন সৌমিত্র খানেরা, এতে বিজেপির কতটা লাভ হচ্ছে জানি না। কিন্তু কেন্দ্রীয় বিজেপি তারা কেন ইন্টারভেন করছে না? তারা কেন মাঝখানে এসে পড়ছে না? না, তারা পড়ছে না। অমিত মালব্যা বলুন বা যে কেউ বলুন, অমিত শাহ বলুন, বড় বড় নেতারা আছেন, জেপি নাড্ডা বলুন, তারা তো এসে ব্যাপারটা মিটমাট করে দিতে পারেন, বা দিলীপ ঘোষকে বকাঝকা করতে পারেন, বা সৌমিত্র খানকে বকাঝকা করতে পারেন, অর্জুন সিংকে বলতে পারেন তুমি দুদিন এসে চুপ করে থাকো। তা কিন্তু তারা বলছেন না। তারাও কিন্তু বাংলার প্রতি আশা ভরসা সব ছেড়ে দিয়েছে। কারণ বাংলার এই অপদার্থ নেতৃত্বকে দিয়ে বিজেপি যে বাংলার কিচ্ছু করতে পারবে না, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে নিয়েছে। হয়তো ভোটের সময় তারা আসবেন, নিয়ম মাফিক প্রচারও করবেন, কিন্তু বাংলা জয়ের যে আশা বিজেপি দেখেছিল গত নির্বাচনে আপকি বার 200 পার বলে, এইবার বুক ঠুকে বলতে পারবেন না আপকি বার 50 পার। এটা বলার জায়গাতে তারা নেই, কারণ বারবার তারা এই ধরনের স্লোগান তুলছেন আর বারবার তাদের স্লোগান ব্যর্থ পর্যবসিত হচ্ছে। এটা তাদের সম্মানের পক্ষে বেশ হানিকর। পশ্চিমবাংলার রাজনীতিটা সম্পূর্ণ আলাদা। পশ্চিমবাংলার রাজনীতির সাথে ভারতের অন্য কোনো জায়গার রাজনীতির কোনো মিল নেই। এখানে ধর্ম দিয়ে রাজনীতি হয় না, এখানে জাতপাত দিয়ে হয় না, এখানে রাজনীতি হয় উন্নয়ন দিয়ে। মানুষ দেখবে যে বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, পশ্চিমবাংলার মানুষ তার কি কি ফল পেয়েছে, কি কি উপকার হয়েছে সেটা মানুষ দেখবে, আর রাজ্য সরকার কি কি তাদের উপকার করেছে সেটা দেখবে। এবার মানুষ বিচার করে নেবে যে কারা ভালো করেছে, কারা উপকার করেছে, কারা উন্নয়ন করেছে, আর কারা কিছু করেনি বা করতে গেলেও বাধা দিয়েছে, এটা মানুষ তারা বেছে নেবে। আমি সে ব্যাপারে কোনো মন্তব্য করবো না। কিন্তু একটা কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষ এপিসোড নিয়ে বিজেপিতে যা শুরু হয়েছে, তাতে বিজেপির ক্ষতি হচ্ছে, ক্ষয় হচ্ছে বিজেপি। নিচুতলার কর্মীরা কিন্তু দিশাহীন হয়ে পড়েছে। যখন নিচুতলার কর্মীরা মার খাচ্ছিলেন বা ঘর ছাড়া হচ্ছিলেন বা রক্তাক্ত হচ্ছিলেন, দিলীপ ঘোষের মতো নেতারাই কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সৌমিত্র খানকে আমরা দেখি, অর্জুন সিংকে দেখি, বরং তারা পালিয়ে যেতে বেশি অভ্যস্ত, এটাই দেখেছি। এবার বিজেপির যারা সমর্থক আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা কোন পথে যাবেন, কি করবেন। তবে দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তিত্ব, তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু তিনি অন্য দলে যাবেন না। এটা তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারেও বলেছেন। তিনি রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু অন্য দলে যাবেন না। তারপরেও দিলীপ ঘোষকে তৃণমূলে যাচ্ছেন, তৃণমূলের লোক বলে দাঁড়িয়ে দিচ্ছেন। তৃণমূলের আসল এজেন্ট কে, তৃণমূলের হয়ে বিজেপিকে ড্যামেজ করছে কে, এটা বুঝতে গেলে আপনাকে কিন্তু একটু পিছিয়ে যেতে হবে।
যখন দিলীপ ঘোষ দায়িত্ব নিয়ে এলেন তখন বিজেপি ছিল আপনার 18টা সাংসদ, তারপরে বিধায়ক হলো 77 জন। তারপরে তৃণমূল থেকে কারা গিয়ে বিজেপির এই সংখ্যাটা কমিয়ে দিল, বিজেপির যে উত্থান সেটাকে স্তব্ধ করে বরং নিচের দিকে পতনের দিকে নামিয়ে দিল। এটা বিচার করবেন সাধারণ বিজেপির সমর্থকেরা, কর্মীরা। আমরা শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, আভাস দিয়ে গেলাম। বাকি আপনাদের সকলকে ধন্যবাদ আরো একবার জানাই আমাদের পাশে থাকার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নতুন চ্যানেল, আমি জানি আস্তে আস্তে আপনাদের আগ্রহ বাড়বে, তাই যতক্ষণ না এনকে ডিজিটালের উপর কোনো আঘাত নেমে আসছে ততক্ষণ কিন্তু এই চ্যানেলে আমি নিয়মিত আসবো, প্রতিদিন বিকেল 5টায়, রবিবার বাদে। তো প্রতিদিন বিকেল 5টায় আমরা আসবো। যদি এনকে ডিজিটালের উপর কোনো আঘাত নেমে আসে, যেভাবে অন্যান্য ইউটিউব চ্যানেলের উপর আঘাত নেমে আসছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, যদি কখনো এনকে ডিজিটাল বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু ফুল ফ্লেজে এনকে ডিজিটালের মতন সকাল, বিকেল এবং রাত্রিবেলা আমরা 3 বেলায় আপনাদের কাছে অনুষ্ঠান এই চ্যানেলে আনবো। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা এনকে ডিজিটালের দর্শক তাদেরকে বিশেষ করে বলছি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো ভিডিও তখন আর মিস হবে না। সঙ্গে থাকার জন্য আরো একবার ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। রাত 8টায় আসছি আমরা এনকে ডিজিটালে, এক্স ফ্যাক্টর নিয়ে, সেটাও দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।